আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিকের মাধ্যমে যে সমস্ত মায়েরা কনসিভ করেছেন। হোয়াট ইজ আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক বা আইভিএফ জিনিসটা কি? আপনারা নিশ্চয়ই জানেন, প্রথমে মায়েদের শরীর থেকে ডিমটা বের করা হয়, তারপরে স্বামীর শুক্রাণু নিষেক ঘটিয়ে বাইরে ওটাকে ভ্রূণ তৈরি করা হয় এবং ভ্রূণটা একটা নির্দিষ্ট সময়কালে মায়ের শরীরে প্রতিস্থাপিত করা হয়। যেহেতু মেন যে কনসেপশন বা প্রেগনেন্সি আসার যে প্রক্রিয়াটাকে বাইপাস করা হচ্ছে, সেজন্য এটা আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক। সেজন্য এই প্রেগনেন্সিগুলো যেগুলো আইভিএফ পদ্ধতির মাধ্যমে যারা কনসিভ করেছেন, তারা যারা ন্যাচারালি কনসিভ করেছেন বা যারা স্পন্টেনিয়াস যাদের প্রেগনেন্সি এসছে, তাদের থেকে একটু হলেও আলাদা। এখন ওভারঅল প্রেগনেন্সিকে আমরা 3টে ট্রাইমেস্টারে ভাগ করি: ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। এবং ফার্স্ট ট্রাইমেস্টার আমরা আপ টু 3rd মান্থ বলে থাকি, 3rd মান্থ থেকে 7 মান্থ অবধি সেকেন্ড ট্রাইমেস্টার, এবং 7 মান্থ থেকে আপ টু ডেলিভারি অবধি থার্ড ট্রাইমেস্টার। আজকে কিছু কথাই ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম 3 মাস থেকে। যখন ভ্রূণটা আপনার শরীরে স্থাপিত করা হলো, তারপরে স্টেপ বাই স্টেপ সেই ভ্রূণ থেকে বেবিটা তৈরি হয় এবং আল্ট্রাসোনোগ্রাফি বা ট্রান্সভেজানাল সোনোগ্রাফি যেটা করা হয়, মাসিকের আসলে যে স্ক্যানটা করা হয়, তার মাধ্যমে এই একটা স্টেপ আমরা ইউএসজি মেশিনে দেখতে পাই। ফার্স্টে আমরা যেটা চেষ্টা করি দেখার, সেটা হচ্ছে জেস্টেশনাল স্যাক বা যে থলির মধ্যে বেবিটা আসে সেটা সঠিকভাবে এসছে কিনা। যদি এসে থাকে, তার নাম্বার কটা, নাম্বার অফ প্রেগনেন্সি, একটা মানে সিঙ্গেলটন এসছে, দুটো নাকি টুইন্স এসছে, নাকি তার থেকে বেশি এসছে। সেকেন্ড জিনিস দেখা হয় লোকেশন, মানে যেটা এসছে সেটা সঠিকভাবে ইউটেরাসের মধ্যেই আছে নাকি কোনোভাবে ইউটেরাসের বাইরে চলে গেছে, যেটার অপর নাম হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। এখন প্রথম যখন আমরা স্ক্যান করার মাধ্যমে একটু কনফার্ম করলাম যে না, প্রেগনেন্সিটা এসছে এবং ইউটেরাসের মধ্যেই এসছে, তার পরবর্তী স্টেপগুলো আমরা দেখি, সেটা হচ্ছে ইয়কসাক এসছে কিনা। ইয়কসাক মানে এটাও একটা স্যাক লাইক স্ট্রাকচার, যেটা জেস্টেশনাল স্যাকের মধ্যে ছোট্ট করে একটা থাকে। তার পরবর্তী স্টেপ যেটা আসে সেটা হচ্ছে বেবির পোলটা, যাকে বলে এমব্রায়োনিক পোল, এবং এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ। সাধারণত একটা প্রথাগত যে কথা আছে, যখন বেবির পোলটা চলে আসে, এমব্রায়োনিক পোল এবং যখন হার্টের অ্যাক্টিভিটি বা কার্ডিয়াক অ্যাক্টিভিটি যখন চলে আসে, তখন ওভারঅল প্রেগনেন্সির মিসক্যারেজের রিস্ক প্রায় 50%-এর কাছাকাছি কমে যায়। সুতরাং এই সময়টাকে যে আমরা স্ক্যানটাকে করি, এটাকে বলা হয় আর্লি প্রেগনেন্সি স্ক্যান। এবং এই আর্লি প্রেগনেন্সি স্ক্যানের যৌক্তিকতাই হচ্ছে এটা যে নাম্বার অফ প্রেগনেন্সি কটা আছে, প্রেগনেন্সির হেলথ ঠিকঠাক আছে কিনা, মানে বেবিগুলো যে এসছে তাদের এমব্রায়োনিক পোলটা ঠিকঠাক করে এসছে কিনা এবং তার হার্টবিটটা পজিটিভ আছে কিনা। এই স্ক্যানটা সাধারণত আমরা 8 থেকে 9 সপ্তাহের মাথায় করি। যদি ট্রান্সভেজানাল সোনোগ্রাফি করা হয়, সেক্ষেত্রে বেবির হার্টবিট একটু আগে হলেও ডিটেকশন করা সম্ভব হয়। আর যদি পেটের উপর থেকে করা হয়, তখন 8 থেকে 9 সপ্তাহের মাথায় হার্টবিট বুঝে যাওয়া উচিত। এখন যখন হার্টবিট চলে এলো, তার পরবর্তী স্টেপটা আমরা কী করি, সেটা হচ্ছে 3 মাসের মাথায় অ্যারাউন্ড 12 উইক্সে গিয়ে আর একটা গুরুত্বপূর্ণ আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, যার অপর নাম হচ্ছে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি স্ক্যান বা এনটি স্ক্যান। এটার কি প্রয়োজনীয়তা? এটা যেটা হয়, বেবির 2-3টে জিনিস দেখতে খুব উপকারী। প্রথম, বেবির স্ট্রাকচারগুলো ঠিকঠাক তৈরি হয়েছে কিনা, মানে হাত, পা, মাথা, পেটের যে আবরণ, পেটটা, এগুলো ঠিকঠাক করে তৈরি হওয়া স্টার্ট হয়েছে কিনা। যদি কোনো বেবির মাথায় তৈরি না হয়, যাকে অপর ভাষায় অ্যানেনকেফালি বলা হয়, 3rd মান্থে গিয়ে ডায়াগনোসিস করা পসিবল হয়। বা হয়তো পেটটাই ঠিকঠাক তৈরি হলো না, গ্যাস্ট্রোস্কাইসিস বা ওমফ্যালোসিস, সেক্ষেত্রে পেটের নাড়িভুঁড়িগুলো পেট থেকে বাইরে বেরিয়ে চলে আসে, আমরা 3 মাসের মাথায় গিয়ে ডিটেকশন করতে পারি। আর একটা জিনিস কি দেখা হয়, সেটা হচ্ছে জেনেটিক মার্কার্স বা অ্যানিপ্লয়েডি মার্কার্স, যার থেকে স্ক্যানটার নাম, সেটা হচ্ছে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি বা এনটি। এটা অ্যাকচুয়ালি বেবির যে ঘাড় বা নেক রিজিয়ন যেটা হয়, মাথার পেছন থেকে চামড়ার মাঝখানে যেটুকু ফ্লুইড কালেকশন থাকে, সেটাকে মেজার করা হয়। এবং এটা ডে হিসেবে তার একটা নির্দিষ্ট কাট আপ থাকে, সেটা যদি ক্রস করে যায় তখন এটা অ্যাবনর্মালিটি হিসেবে ধরা হয়। এবং তার বেশ কিছু কারণ হতে পারে, জেনেটিক প্রবলেম থাকতে পারে, বেবির কোনো স্ট্রাকচারাল প্রবলেম থাকতে পারে, ইনফেক্টিভ কজেস থাকতে পারে, তার সেইভাবে ইভ্যালুয়েশন করতে লাগে। যদি সব কিছু নর্মাল থাকে,
যে বেবির স্ট্রাকচারগুলো ঠিকঠাক আছে, হাত বা মাথা মুখ ঠিকঠাক আছে, হার্টবিট ঠিকঠাক আছে। এনটির সাথে আরও 3টে আমরা নোভেল মার্কার দেখি, যেটা হচ্ছে নেজাল বোন বা নাকের একটা হাড়, সেটা এসেছে কিনা এই সময়, প্লাস 2টো ব্লাড ফ্লো, ডাক্টাস ভেনোসাস বলে একটা ভেন থাকে, তার মধ্যে দিয়ে ব্লাড ফ্লো, এবং বেবির হার্টের মধ্যে ব্লাড ফ্লো, সবগুলো যদি ঠিকঠাক থাকে, একটা যেরকম আগে বললাম হার্টবিট এলে অ্যাবর্শনের রিস্ক প্রায় 50% কমে যায়, তেমনি এনটি স্ক্যান যদি নর্মাল থাকে আমরা সাধারণত ধরি যে অ্যাবর্শনের রিস্ক প্রায় 70-80% কমে গেল। এখন শুধু বেবির হেলথ না, মায়েরও হেলথ দেখা প্রয়োজন, কারণ মা তো অনেকগুলো মেডিসিন নিচ্ছেন, মুখে খাচ্ছেন, ইনজেকশনস নিচ্ছেন। এখন যখন এই স্টেপগুলো একটার পর একটা অ্যারাইজ করতে থাকে, পজিটিভ ফাইন্ডিং আসতে থাকে, আমরা বেশ কিছু মেডিসিন একটার পর একটা ট্যাপার আপ করতে পারি। এটা ইনস্টিটিউশন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রোটোকল বিভিন্ন লোকেরা ফলো করে থাকে। ঠিক তেমনি মায়ের যদি কোনো প্রিভিয়াস ডিজিজ থাকে, হয়তো সুগার আছে, প্রেশার আছে, থাইরয়েড আছে, সেগুলো যাতে যথাযথভাবে কন্ট্রোলে থাকে, সেটাও প্রয়োজনীয় সময়। লাস্ট যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে, যেমন এনটি স্ক্যানের মাধ্যমে জেনেটিক অ্যাবনর্মালিটিটা দেখতে পেলাম, তেমনি ব্লাডের মাধ্যমে আমরা দেখতে পাই। দুটো উপায়। আমার একটা প্রিভিয়াস ভিডিও আছে, দেখবেন আপনারা, অ্যানিউপ্লাইটিস স্ক্রিনিং বা ডাউন সিনড্রোম স্ক্রিনিংয়ের উপরে, সেটা আরও ডিটেলসে বলা আছে। মোদ্দা কথা, এনটি স্ক্যান করার সময় বেবির লেন্থ দেখা হয়, যেটাকে বলা হয় ক্রাউন রাম্প লেন্থ, এবং এই সময় মায়ের ব্লাড পাঠানো হয়, তাতে 2টো হরমোনের লেভেল দেখা হয়, যাকে বলা হয় ডুয়াল মার্কার, প্যাপে এবং ভিটাইসিজি দেখা হয়, এবং এই দুটো মিলিয়ে কম্বাইন্ড উইথ একটা রিস্ক রেসিও আসে, সেই জন্য এটাকে বলা হয় কম্বাইন্ড অ্যানিউপ্লাইটিস রিস্ক। এটা ছাড়া আরেকটা যেটা হয়, সেটা মায়ের শরীরে বেবির যে ডিএনএগুলো থাকে, সেল ফ্রি ডিএনএ, সেটা থেকেও আমরা বেবির কোনো জেনেটিক সমস্যা বা ডাউন সিনড্রোমের সমস্যা থেকে ডিটেকশন করতে পারি, যার আরেকটি নাম হচ্ছে এনআইপিটি বা নন ইনভেসিভ প্রিনেটাল টেস্ট। দুটোর মধ্যে এনআইপিটি ডিটেকশন রেটটা একটু বেশি, কিন্তু প্রত্যেকটা টেস্টেরই কিছু না কিছু প্লাস এবং মাইনাস আছে। তো এই রিপোর্টের উপর ভিত্তি করে বেবির কোনো জেনেটিক সমস্যা আছে কিনা সেটা আমরা অনেকটাই ধারণা করতে পারি। এটা একটা ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম ফার্স্ট ট্রাইমেস্টারে কী কী করা হয়। বেশ কিছু মেডিসিন এক্ষেত্রে আমাদের মডিফাই করতে লাগে, কারণ মায়ের বমির টেন্ডেন্সি বাড়ছে, হরমোনের অনেকগুলো মেডিসিন চলছে, কিছু কিছু আস্তে আস্তে কাট আপ হবে, বেশ কিছু ইনজেকশনস চলছে, বেশ কিছু সেল হয়তো কিছু কিছু আস্তে আস্তে কাট আপ হবে। তো ওভারঅল একটা বেশ যেরকম অ্যাডভেঞ্চারাস জার্নি মায়েদের জন্য, ঠিক তেমনি বেবির জন্য, ঠিক তেমনি ট্রিটিং ডক্টর বা অবস্টেট্রিশিয়ানের জন্য। পরবর্তী ভিডিওগুলোতে আমরা সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার নিয়ে কিছু আলোচনা করব।